আস্তে আপনার ভুলের সংখ্যা আস্তে আস্তে আপনার ভুলের সংখ্যা বেড়েই চলেছে। আপনি ভুল করে যাবেন আর আমি আপনাকে ক্ষমা করে দিব? এটাই বুঝি পুরুষতান্ত্রিক সমাজ, যেখানে মেয়েদের কোনো মূল্য নেই? আপনারা মেয়েদেরকে শুধু ভোগ্যপণ্য মনে করেন, যখন খুশি যেভাবে খুশি ভোগ করতে পারেন। রানী প্লিজ এবার চুপ করো, আমি আর শুনতে পারছি না। তোমার কমপ্লিমেন্টগুলো আমি আর নিতে পারছি না। যাও ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে মাথাটা ঠান্ডা করে আসো। আর একটা কথা বলে দিচ্ছি, নেক্সট টাইম আপনি যদি আমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে যান, তাহলে আমি নিজেই নিজেকে শেষ করে দিব। প্লিজ নিজেকে আর ছোট করবে না। আমিও একটা মানুষ, সহ্য করার লিমিট আছে। আমার সহ্যের সীমাটাকে পার করলে তার ফল খুব খারাপ হবে। বলেই ওয়াশরুমে চলে গেল। রাজ বিছানায় বসে দু হাতে মাথার চুলগুলো খামচে ধরল। নিজের কাছে নিজেকে এখন একটা জানোয়ার ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। রাজ মনে মনে বলে, আমি কি ভাবলাম আর কি হলো? ভেবেছি এরপর রানী আমাকে মেনে নিবে, আমাকে ভালোবাসবে, কিন্তু না, ও আমাকে আরও ঘৃণা করছে। রাজ হাত এক প্যাকেট সিগারেট নিয়ে ব্যালকনিতে চলে গেল। কোনোদিন স্মোক করেনি, আজ স্মোক করবে। তাহলে যদি হৃদয়ের কষ্টটা একটু হলেও কমে। রানীর শাওয়ার নিয়ে এসে বিছানার এক কোণে বসে দুই হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকে। এদিকে রাজ একটার পর একটা সিগারেট শেষ করে। খানিক সময় বাদে রাজ এসে বিছানায় বসলো। কি হলো, ঘুমাবে না? রানী কোনো জবাব দিল না। রাজও আর কোনো কথা বাড়ালো না, ও শুয়ে পড়ল। ফজরে আজান হলে রানী অজু করে নামাজ পড়ে নিচে চলে আসে। আজ রানীর শাশুড়ি মা আগেই কিচেনে এসেছে। রানীকে দেখে শাশুড়ি মা বুঝতে পারল কোনো একটা গোলমাল নিশ্চয়ই হয়েছে। বৌমা, তোমার কি হয়েছে? চোখ দুটো ফুলে আছে কেন? কিছু হয়নি মা, এমনি। আজ আপনি এত তাড়াতাড়ি কিচেনে আসলেন? আজ আমার চোখে ঘুম ছিল না। আদরের মেয়েটাকে আজ পরের হাতে তুলে দিল, ঘুম আসে কি করে বলো মা? মা চিন্তা করবেন না, আপু বিয়ের পর ভালোই থাকবে। কারণ আপু তো তার পছন্দের ছেলেকেই বিয়ে করতে যাচ্ছে। তবে আপু ব্যাপারে আপনারা আমার মতো কমপ্লিকেটেড করে রাখেননি। রানীর শাশুড়ি মা বুঝতে পারল ছেলে আমার বউয়ের সম্পর্কটা ঠিক হয়নি। রানীর কথার মানেটা শাশুড়ি মা বুঝতে পারল। দেখতে দেখতে রাইসার বিয়েটা হয়েই গেল। এখন কনে বিদায়ের পালা। বাবা মাকে জড়িয়ে ধরে রাইসা কেঁদেই চলেছে, বাবা মাও কাঁদছে। রাজ আর অভি বোনকে বাবা মায়ের কাছ থেকে ছাড়িয়ে গাড়িতে তুলে দিল। রাইসাকে বিদায় দেওয়ার পর রানী আর মিনা ছাদে এসে বসলো। মিনা আসার পর থেকে একা কোথাও বলল না রানী। তোর কি হচ্ছে বলতো? আমি আসার পর থেকে আমার সাথে একা একা কথাও বললি না। রানী মিনাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মিনা রাজ একটা জানোয়ার, কাল রাতে আমার উপর পশুর মতো ঝাঁপিয়ে পড়ছে। কি? তোর ইচ্ছের বিরুদ্ধে এসব করছে? ছি! এটাই মনে হয় পুরুষ মানুষ, নিজের পুরুষত্বটাকে তাহলে জাহির করেই নিল। এখন আমি কি করব বল? কি আর করবি, মেনে নে সবটা। আমরা মেয়ে মানুষ, সারা জীবন মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবনটাই পার করে দিই। অথচ আমাদের চাওয়া পাওয়ার কোনো খোঁজ খবর সমাজই রাখে না। এত সহজে সবকিছু মেনে নিলে আমি যে হেরে যাব। এমনিতেই হেরে বসে আছি। তোর বাদ দে, নিজেকে প্রমাণ কর তুই কারো থেকে কম না। আজ বাড়ি যাবি না? যাবো। ঢাকা পিবি কবে? আগামীকাল। তুই একটা কাজ করিস, বাড়ি ফেরার পথে দুটো টিকিট নিয়ে নিস। আচ্ছা ঠিক আছে। রাজ আর রিশাদও আসলো ছাদে। মিনা, কেমন আছো? তুমি আসার পর থেকে তোমার সাথে কথা বলার অনেক চেষ্টা করছি, কিন্তু তুমি সুযোগ দিলে না। আলহামদুলিল্লাহ। আপনি আমার স্যার, আপনার সাথে এত কথা কিসের সেটাই তো বুঝতে পারছি না। নাকি আপনারও ইচ্ছা আছে পুরুষত্ব জাহির করার? রাজ মিনার কথা শুনে মাথা নিচু করলো। রাজ বুঝতে পারলো মিনা কথাটা ওকেই উদ্দেশ্য করে বলেছে। তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না। আমি কথাগুলো বাংলাতে বলেছি, তাই না বোঝার কোনো কারণই নেই। আমি এখন আসি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি তোমাকে এগিয়ে দেই। তার আর প্রয়োজন নেই, এটা আমারই গ্রাম, আমি ঠিক চলে যেতে পারবো। প্লিজ না করো না। মিনার সাথে রিশাদও পিছু পিছু চলল। আমি কাল চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে?
মানে ঢাকাতে ফিরবো, এখানে আমার দম বন্ধ হয়ে আসে। আচ্ছা ঠিক আছে, আমি যাব তোমার সাথে। তুমি কিন্তু আমার সাথে আমার বাসায় উঠবে। দেখুন, বাড়াবাড়ি করবেন না, আমার লাইফটা আমার মতো কাটাতে দিন। তোমার লাইফের সাথে যে আমার লাইফটা জুড়ে গেছে তাকে তুমি উপেক্ষা করবে কি করে? রানী কোনো কথা না বলে নিচে চলে গেল। রাতের বেলা রানী সবটা গুছিয়ে নিল। ডাইনিংয়ে ডিনার করতে আসলো সবাই। রানী সবাইকে খাবার দিতে দিতে বলল, বাবা, মা, অভি, আমি কাল ঢাকায় চলে যাব। কালকে যেতে হবে? আর 2 দিন থেকে এলে হতো না? না বাবা, আমি কালকেই যেতে চাই। বৌমা, তোমাকে আটকানোর অধিকার হয়তো আমাদের এখনো জন্মায়নি। যেতে চাচ্ছ যখন যাও, তবে মনে রেখো এটা তোমার শ্বশুর বাড়ি, আর আমরা তোমার বাবা মায়ের মতো। তাই বলছি, আমরা ডাকলেই চলে এসো। বড় বাবা মায়ের মুখের দিকে চেয়ে। আসবো মা, আমার যে যাওয়ার আর কোনো জায়গা নেই, আর আপন বলতে আপনারাই। আমি জানি রানী, তুই বড্ড অভিমানী। আজ আমি তোকে দেবর হয়ে না, একজন বেস্ট ফ্রেন্ড হয়ে কিছু কথা বলছি। মানুষের জীবন খুব স্বল্প সময়ের, তবুও মানুষ সুখের জন্য কত কিছুই না করে। বন্ধুত্ব, ভালোবাসা, সংসার সব কিছুর মাঝে নিজেকে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে, যেন সে একা না হয়ে যায়। মানুষ কখনোই একা একা থাকতে পারে না। তোর হৃদয়ের বন্ধ দরজার তালা খুলে দে, প্রাণ ভরে নিঃশ্বাস নে, আর সমস্ত অভিমান ভুলে ভাইয়ার কাছে ফিরে যা। বুঝলাম। কি বুঝেছিস? এইটাই যে শ্বশুরালয় হলো একটা মহাবিদ্যালয়, যেখানে সবাই শিক্ষক আর ছাত্রী হলো একমাত্র বউ। ধ্যাত, তোকে বোঝানো আর পাথরের মাথা ঠোকা একই ব্যাপার। সরি রে, তোকে আর কিছু বলবো না। আমিও বিদেশে চলে যাব কয়েকদিন পর। তোর সাথে হয়তো আর দেখা হবে না। আমি আমার ভাবির জন্য একটা গিফট এনেছিলাম, কিন্তু এত ঝামেলার মাঝে আর দেওয়া হয়নি। এই নে তোর গিফট, পছন্দ হলে পড়িস। ধন্যবাদ। খাওয়া শেষ হলে যে যার রুমে চলে গেল। রানী, একটা কথা বলবো? আমাকে আর ভদ্রতা দেখাতে হবে না, যা বলার বলে ফেলুন। বলছি, আমাকে আর একটা সুযোগ দেওয়া কি যায় না? ভুল করলে সুযোগ মেলে, বাট অন্যায় করলে কোনো সুযোগ পাওয়া যায় না। আমি এখন ঘুমাবো। প্লিজ আজকে রাতটা অন্তত বিছানায় শোও, আমি মাঝখানে একটা বালিশ দিয়ে শোবো। এই অনুরোধটুকু রাখো, আর কখনো তোমাকে অনুরোধ করব না। আচ্ছা ঠিক আছে। রানী বিছানায় শুয়ে পড়ল। রাজ মাঝখানে একটা বালিশ দিয়ে দিল। ফজরে আজান হলে রানী উঠে পড়ে। এদিকে রাজের সারা রাত ঘুম হয়নি। আজান শুনে রাজু উঠে পড়ল। রানী ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে নিল। রাজু অজু করে মসজিদে চলে গেল। রানী রান্নাঘরে এসে সবার জন্য চা বানালো। রাজ আর রিশাদের জন্য কফি বানালো। একটু পর রাজ আর রিশাদ মসজিদ থেকে ফিরে আসলো। লিভিং রুমে সোফাতে বসতেই রানী ওদের দুজনকে কফি দিল। আপনাদের কফি। রানী, তোমার কি হয়েছে? কাল থেকে দেখছি মুখ কুমড়া করে আসো। আপনার বন্ধুকে জিজ্ঞেস করুন, আশা করি উত্তর পেয়ে যাবেন। বলে রানী চলে গেল। রিশাদ ভুকু চোখে রাজের দিকে তাকালো। রানীর কি হয়েছে? আমি ভুল করে ফেলেছি। তারপর সবটা বলল রিশাদ। তোকে আমি বারবার করে নিষেধ করছি, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিস না। এবার হলো তো? প্লিজ আমাকে ভুল বুঝিস না, আমি শুধু রানীকে আমার কাছে চিরকাল আটকে রাখার জন্য করছি। আসলে তুই একটা ক্রেজি সাইকো। রানী ওর শ্বশুর আর শাশুড়িকে চা দিতে গেল। আসো মা। বাবা, মা, আপনাদের চা। মা, বের হবে কখন? 9টার সময় বাস, তার আগেই বের হব। বৌমা, তোমাকে একটা কথা বলবো? বলুন মা। আমি জানি মা, আমার ছেলে আর তোমার সম্পর্কটা ঠিক নেই। তোমাদের মাঝে কিছু একটা চলছে। যাই চলুক, আমি সেটা জানতে চাচ্ছি না। একটা কথা কি জানো, এই পৃথিবীতে একটা মেয়ের সবচেয়ে আপন হলো তার স্বামী। ঠিক বুঝলাম না। বলছি, এই যে দেখো, এই পৃথিবীতে সর্বপ্রথম একটা মেয়ের আপন হলো তার বাবা মা। কিন্তু বাবা মা যে সারা জীবন সাথে থাকে না, যেমন এখনই নেই তোমার বাবা মা, তারপর ধরো ছেলে মেয়ে, এরা বড় হওয়া পর্যন্ত তোমার সাথে থাকবে। একটা সময় পর তারাও কিন্তু তোমার কাছে থাকবে না। যেমন ধরো আমার মেয়েটা গতকাল আমাদের ছেড়ে শ্বশুর বাড়ি চলে গেল।
এখন যখন আসবে তখন অতিথি হয়ে আসবে। তারপর ছেলে দুটো, অভি চলে যাবে বিদেশে আর রাজা ঢাকায়। পড়ে থাকবো শুধু আমরা দুজন, তোমার বাবা আর আমি। এখন তবে হিসেব করে দেখো, পৃথিবীতে সবচেয়ে আপন মানুষটিকে। আমার জায়গায় তোমার বাবা মা হলেও হয়তো এই একই কথা বলতো। তাই বলছি, অভিমানের বেড়াজাল ভেঙে স্বামীর কাছে ফিরে যাও। দেখবে আমার ছেলে তোমাকে রাজরানী করে রাখবে। কিন্তু মা, কোনো কিন্তু না মা। আমরা মেয়ে মানুষ হলাম পানির মতো। যখন যে পাত্রে রাখা হয় তখন সেই পাত্রের রূপ ধারণ করতে হয়। তুমি বুদ্ধিমতী, আশা করি এর থেকে বেশি কিছু বলতে হবে না। একটু পর রাজ আর রানী দুজনে রেডি হলো। মিনা রানীকে ফোন করে বাস স্টপে আসতে বলল। রাজ, রানী, রিশাদ, বাবা মা আর অভির কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো। গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে বের হয়ে মেইন রাস্তায় এসে দাঁড়ালো। এরপর একটা ট্যাক্সি করে বাস স্টপে আসলো। বাস ছাড়ার আর মাত্র 5 মিনিট বাকি। রানী বাসে উঠে মিনার পাশে বসতে যাবে, তখনই রাজ রানীর হাত ধরে টান দিয়ে ওর পাশে বসিয়ে দিল। রিশাদ গিয়ে মিনার পাশে বসে পড়ল। এটা কি হলো? আমি আপনার পাশে বসবো না। বাসের মধ্যে একদম সিনক্রেট করবেন না। আমি মিনার কাছে যাচ্ছি। তুমি এতটা আনরোমান্টিক কেন? দেখছো না রিশাদ মিনার পাশে বসেছে? ওদেরকে আমাদের একটু সুযোগ দেওয়া উচিত। যত সব ফালতু কথা। আপনার কি মনে হয় মিনা আপনার বন্ধুকে ভালোবাসবে আপনার কর্মকাণ্ড দেখার পর? একজনের কর্ম দেখে অন্যজনকে বিচার করতে চেও না। তাছাড়া মিনার ব্যাপারটা মিনাকে ডিসাইড করতে দাও, তুমি ডিসাইড করতে চেও না। এখন চুপচাপ বসে থাকো, কোনো কথা বলো না। আমি সারা রাত ঘুমাইনি, এখন ঘুমাবো। কেন ঘুমাননি? আমি কি আপনাকে নিষেধ করছি? একবার অধিকার খাটিয়ে দেখো না, তোমার জন্য জীবনটাও দিতে পারবো। থামুন। এই কয়দিনে আপনার ড্রামা দেখতে দেখতে আমি ক্লান্ত। ঘুমান আপনি। আমি ড্রামা করি? তা নয়তো কি? হ্যাঁ, রানী প্লিজ, আমার ইগোতে হার্ট করো না। প্লিজ আপনি ঘুমান। রাজ আর কোনো কথা না বলে বাসের সিটের সাথে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করলো। এদিকে মিনা আর রিশাদ চুপ করে আছে, কেউ কোনো কথা বলছে না। রিশাদ নীরবতা ভেঙে বলল, কি হলো মিনা, কোনো কথা বলছো না যে? নাকি আমার সাথে তোমার কথা বলতে ভালো লাগে না? শুধু ভাবছি, একজন মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য কতটা নিচে নামতে পারে। দেখো মিনা, তুমি কি বলছো আমি সবটাই বুঝতে পারছি। একটা কথা মাথায় রাখো, রাজ কিন্তু রানীর হাজব্যান্ড। রানীর উপর সম্পূর্ণ অধিকার ওর আছে। আরে রাখুন আপনার অধিকার। এক একটা অসহায় মেয়েকে যখন বাড়ি ছেড়ে চলে গেল, তারপর আর কোনো খোঁজ খবরই রাখেনি। এখন এসেছেন অধিকার ফলাতে। পিরিত একদম উপচে পড়ছে। রিশাদ মিনার মুখটা চেপে ধরলো। আরে এত জোরে বলার কি আছে? আমি বয়রা না, কানে ভালোই শুনতে পাই। আমার মনে হয় আমি বয়রা হলেই তোমার পক্ষে ভালো হবে। আমার সাথে যখন ঝগড়া করবে আমি কিছু শুনতে পারবো না আর উত্তর দেব না। মিনা রিশাদকে হাত দিয়ে ইশারা করে মুখ থেকে হাত সরাতে বলছে। রিশাদ মিনার মুখ থেকে হাত সরিয়ে নিল। মিনা জোরে জোরে শ্বাস নেওয়া শুরু করলো। রাক্ষস একটা! আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন নাকি? ছি মিনা, কী সব বলছো? আমি তোমাকে মেরে ফেলতে যাব কেন? তোমার কিছু হলে আমার পান পাখিটাই তো থাকবে না। ভালোই বলেছেন। এবার বাজে বকা বন্ধ করেন, শুনতে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। এরপর তুমিই আমার কাছে আসবে, আমি তোমার কাছে আসবো না। ও তোমাকে আরেকটা কথা বলার ছিল। কি কথা? তোমার কোনো টিউশনি করাতে হবে না, তোমার সমস্ত খরচ আমি বহন করব। তা কি করে হয়? আমি আপনার কাছ থেকে কোনো অধিকারে হাত পেতে টাকা নিব? আমি তো আমাদের সম্পর্কে একটা নাম দিতে চাইছি, কিন্তু তুমি তো রাজি হচ্ছ না। তুমি চাইলে আমি তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। স্যার প্লিজ আমাকে আর কয়েকটা দিন সময় দিন। আপনি তো নিজের চোখেই দেখেন এসেছেন আমার পরিবারের অবস্থা। আসলে আমি চাইছিলাম বাবা মাকে ঢাকা নিয়ে আসবো। আমি টিউশন করে যে টাকা পাবো আর বাবার পেনশনের টাকায় আমাদের তিনজনের সংসার চলে যাবে। এই ব্যাপার চিন্তা করো না।
আমি ঢাকাতে গিয়ে একটা বাসা ঠিক করব, তারপর তোমার বাবা মাকে নিয়ে আসার ব্যবস্থা করব। এদিকে আমার বাবা মাও বাইরে থাকে, শুধু আমিও জিদ করে দেশে রয়ে গেছি। আমিও বাবা মা পেয়ে যাব। ঠিক আছে স্যার, এরপর আর কোনো কথাই থাকে না। থ্যাংক ইউ মিনা। বিকেল নাগাদ ওরা চারজন ঢাকাতে এসে পৌঁছালো। রানী আর মিনা চলে যেতে নিলে রাজ রানীর হাত ধরে থামিয়ে দিল। প্লিজ রানী, আমার সাথে চলো, এভাবে আমাকে ছেড়ে চলে যেও না। ওকে আমি আপনার সাথে যাব না। যাও, আমি আর তোমাকে আটকাবো না। তবে আমি নিজেই নিজেকে শেষ করে দিব, কারণ এই পৃথিবীতে অপরাধী হয়ে বেঁচে থাকতে চাই না। রানী ঠাস করে রাজের গালে একটা চড় বসিয়ে দিল। আর কিছু পারেন আর না পারেন, ইমোশনাল ব্ল্যাকমেল করতে ভালোই জানেন। আর কখনো ফালতু কথা বলবেন না। আচ্ছা চলুন। মিনা, তুমিও আমাদের সাথে চলো। স্যার, ওরা দুজন স্বামী স্ত্রী একসাথে থাকলে কেউ কিচ্ছু বলবে না, কিন্তু আমি গেলে ব্যাপারটা কেমন দেখাবে? আরে শালিকা, চলো, কিচ্ছু হবে না। তুই যদি মিনাকে শালিকা বলে ডাকিস, তাহলে আমিও কিন্তু রানীকে শালিকা বলেই ডাকবো। সেটা তোর ইচ্ছে, ডাকতেই পারিস, আমার কোনো আপত্তি নেই। ওকে দুলা ভাই, এখন তাহলে আমরা যাই। খুব ক্ষুধা লাগছে। কি গিফটটা দুলা ভাই, সারা রাস্তায় কোনো কিছু খাওয়ার অফারই করলো না। হয়েছে, এবার চল। আমরা না হয় গিয়ে রান্না করে খাবো। এরপর চারজন রাজ আর রিশাদের বাসায় আসলো। এবার ওরা ফ্রেশ হলো। রানী আর মিনা কিচেনে এসে দেখলো কোনো বাজার নেই। স্যার, রান্না করব। কি, কোনো বাজারই তো নেই? মিনার কথা শুনে রাজ আর রিশাদ আসলো। একটা কাজ করলে কেমন হয়, খাবার বাহির থেকে অর্ডার করি? আচ্ছা ঠিক আছে। রানী মিনার কানে কানে বলল, তুই তো এই বাসায় থেকে গেলি, কিন্তু এই বাসায় তো মাত্র 2টা বেডরুম। তুই ঘুমাবি কোথায়? কি রে, একটা রাত স্বামীকে ছাড়া থাকতে পারবি না? বেয়াদব, খালি উল্টাপাল্টা কথা। তোমরা ফিস ফিস করে কথা বলছো কেন? জোরে বলো, আমরাও শুনি। আসলে স্যার, রানী বলছে এই বাসায় তো মাত্র 2টা বেডরুম, তাহলে আমি থাকবো কোথায়? আজ রাতটা ম্যানেজ করে নাও। তুমি আর রানী এক ঘুমে, আমি আর রিশাদ এক রুমে। এমনিতেও তোমার বান্ধবী আমাকে খুব একটা পছন্দ করে না। পছন্দ করার মতো কাজ করেন, তাহলেই পছন্দ করবে। সেটাই তো চেষ্টা করছি। দোস্ত, চিন্তা করিস না, আমি কয়েকদিনের মধ্যেই বাসাটা ছেড়ে দেব। তখন শুধু তুই আর রানী থাকবি। কেন? আরে, আমারও তো সংসার করতে ইচ্ছে করে। আমি মিনাকে বিয়ে করে এই বাসায় থাকবো নাকি? অসুবিধা কোথায় স্যার? থাকবেন। না রে শালিকা, তোমার বান্ধবী তার বাবা মাকে নিয়ে আসতে চাইছে। একটা কাজ করো, আমাদের উপরের ফ্ল্যাটটা তো খালি পড়ে আছে, বাড়িওয়ালা ভাড়া দিতে চাইছে, তুই ওইটাই নিয়ে নে। সেটা তো আমার মাথায় আসেনি, ধন্যবাদ তোকে। একটু পর ডেলিভারি বয় খাবার দিয়ে গেল। চারজন মিলে খাবার খেয়ে নিল। খাওয়া শেষ হলে রানী বলল, রিশাদ স্যার, আমরা দুজন কোন রুমে ঘুমাবো? তুমি আর মিনা আমার রুমে যাও। আর প্লিজ রানী, আমাকে সামনে রেখে কথাগুলো রিশাদকে জিজ্ঞাসা করো না, আমার খুব কষ্ট হয়। আপনার সাথে আমার কথা বলতে ভালো লাগে না, তাই বলি না। ওকে, তাহলে আমরা ঘুমাতে যাচ্ছি। শুভরাত্রি। রাজ। শুভরাত্রি। রানী বিছানা ঝাড় দিতে দিতে মিনাকে বলল, তুই কি রিশাদ স্যারকে মেনে নিয়েছিস? নানি উপায় আছে? আমার মনে হয় ইরশাদ স্যার খুব একটা খারাপ না। তোর যা ভালো মনে হয়। বিয়ের পর বাবা মায়ের দায়িত্বটা ভুলে যাস না। ঠিক, এই জন্য ইরশাদ স্যারকে মেনে নিয়েছি। সে আমাদের সাথেই থাকতে রাজি। তাহলে তো মিটেই গেল। কাল ভার্সিটিতে যাবি? হুম, যাব। ওকে, তাহলে ঘুমিয়ে পড়। শুভরাত্রি। শুভরাত্রি। এদিকে রাজ আর ঋষাদ শুয়ে আছে এক বিছানায়। মিনাকে তো মানিয়ে নিলি, এবার বিয়েটা সেরে ফেল। সেটাই ভাবছি। তুইও এবার রানীর মন জয় করার চেষ্টা কর। কিন্তু কি করে? ওকে। রানীর পছন্দ অপছন্দের দিকে সবসময় লক্ষ্য রাখবি। ওর ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করবি না। তাছাড়া তুই ওকে কিছু গিফট করতে পারিস। ওকে প্রিয়তম। ফজরের আজান হলে রানী আর মিনা নামাজ পড়ে নিল। এরপর কিচেনে এসে কফি করলো। এদিকে রাজ আর ঋষাদ নামাজ পড়ে আসলো। রানী ওদের দুজনকে কফি দিল। কফি খেয়ে বাজারে চলে যান, ভার্সিটিতে যেতে হবে। ওকে প্রিয়তমা। রানী একটা ভেংচি কাটলো। রাজ রানীর ভেংচি দেখে মুচকি একটা হাসি দিয়ে একটা চোখ টিপ দিল। রানী আর মিনা
রান্না শেষ করে খেতে দিল। চারজন খাওয়া শেষ হলে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। স্যার আপনাকে একটা কথা বলার ছিল। বলো। আপনি ভার্সিটির কাউকে বলবেন না আমাদের মাঝে যে একটা সম্পর্ক আছে। কিন্তু কেন? তুই পরিচয় লুকাতে চাইছো কেন? সেটা আপনার না জানলেও চলবে। ঠিক আছে, তুমি যেমন বলবে ঠিক তেমন হবে। আমি কি আজ আমার বাসায় চলে যাব? ঠিক আছে শালিকা। স্যার, আপনাকে আমি দুলাভাই ডাকবো নাকি স্যার ডাকবো? গুড প্রশ্ন। ভার্সিটিতে আমি তোমার স্যার আর বাহিরে দুলাভাই। যত সব ঢং। মেজাজ খারাপ করবি না মিনা। স্যার তো স্যারই, দুলাভাই ডাকতে যাবি কেন? তুই এত হিংসুটে কেন রে? আমি রিশাদ স্যারকে বিয়ে করলে তুই সবসময় দুলাভাই ডাকিস। আমি কিছু মনে করবো না। ভাই রে ভাই, এত দূর? রানী, তুমি সত্যিই একটা নিরামিষ। কই বান্ধবীকে হেল্প করবে তা না করে উল্টা লেগ ফুল করছো। কারণ আমার ভালোবাসার উপর থেকে বিশ্বাসটা উঠে গেছে। ভুল ধারণা পোষণ করে বসে আছো। ব্যাস, এইসব কথা শুনতে আর ভালো লাগছে না। আমরা ভার্সিটিতে এসে গেছি, এবার আমরা আলাদা হয়ে যাই। রানী আর কোনো কথা না বলে মিনাকে নিয়ে চলে গেল। প্রথম ক্লাসটা রিশাদ নেওয়ার পরে ক্লাসে রাজ আসলো। রাজ ক্লাসে আসার পর নীরা বারবার রাজের দিকে বাঁকা চোখে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। এইসব দেখে রানী প্রচণ্ড রাগ হচ্ছে। রাগে বিড়বিড় করতে করতে লাগলো। কি রে, তুই একা একা বিড়বিড় কেন করছিস? দেখছে নীরা শাকচুনি রাজের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তাতে তোর কি? তুই তো স্যারকে আর ভালোবাসিস না। চুপ করনি তুই। রাজের খুব রাগ হচ্ছে রানী আর মিনা কথা বলছে বলে। রানী, মিনা দাঁড়াও। স্যার, কিছু বলবেন? শাট আপ। ক্লাসে কথা বলছো কেন? দুজনে কান ধরে দাঁড়িয়ে থাকো। স্যার, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমার প্রাইমারি স্কুলের স্টুডেন্ট না, পারবো না কান ধরতে। রানী, বেশি কথা বললে বেঞ্চের উপর দাঁড় করিয়ে কানে ধরাবো। রানী আর কোনো কথা না বলে মিনার সাথে কান ধরে দাঁড়িয়ে আছে। রানী মনে মনে রাজকে গুনে গুনে 50টা গালি দিল। শালা, তোকে 50টা গালি দিলাম লাল হনুমান। রানী, কি বলে তুমি? আমি লাল হনুমান? না স্যার, আপনি না, আমি। রানী ক্লাস শেষ হলে বাসায় আসলো। শাওয়ার নিয়ে খাবার খেয়ে রাজের রুমে ঘুমিয়ে পড়ল। রাজ বাসায় আসার পর দেখলো রানী ঘুমিয়ে আছে। মনে মনে বলল, আমার মহারানীর মনে হয় খুব রাগ হয়েছে। আমার জন্য অপেক্ষা না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। সন্ধ্যাবেলা রানী রেডি হচ্ছে বাইক নিয়ে বের হবে বলে। কোথায় যাচ্ছ তুমি? মনে হয় ভুলে গেছেন আমি একজন লেডি বাইকার। বাইক চালাতে যাচ্ছি। আজ থেকে তুমি আর বাইক চালাবে না। আমি তোমাকে স্কুটি কিনে দিব আর কালকেই দিব। দেখুন, আমি আপনার কাছ থেকে হাত পেতে টাকা নিতে পারবো না। তাছাড়া এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। রাজ ওর ওয়ালেট থেকে এটিএম কার্ড বের করে বলল, এই নাও আমার এটিএম কার্ড। আজ থেকে এটা তোমার। আমি তোমাকে প্রতি মাসে তোমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিব। আমি কেন আপনার টাকা নিব? কারণ তুমি আমার অর্ধাঙ্গিনী। আমার সব কিছুর উপর তোমার অধিকার আছে। থ্যাঙ্কস গড যে তোমার যাত্রী শুধু আমি ছিলাম, অন্য কোনো পুরুষ মানুষ ছিল না। আমি চাই না আমার বউয়ের কোমর ধরে বাইকে অন্য পুরুষ মানুষ বসুক। এই আপনি কিন্তু আমার সাথে অন্যায় করছেন। কাজটা করলে যদি অন্যায় হয় তাহলে এই অন্যায় আমি বারবার করতে চাই। জোর করে অধিকার খাটাতে এসেছে, কিন্তু আমি নিজেই যখন অধিকার দিতে চাইলাম তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। ও রানী, পুরনো কথাগুলো মন থেকে ঝেড়ে ফেলে দিতে পারো না? শরীরের ক্ষতস্থানে লাগানোর মলম অনেক আগেই আবিষ্কার হয়েছে, কিন্তু মনের ক্ষততে লাগানোর মতো মলম আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। তাই এত সহজেই সব কিছু ভুলে যাওয়া যায় না। যদি আপনাকে দেখাতে পারতাম তাহলে বুঝতেন ক্ষতটা কতটা গভীর। বলেই ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করার জন্য। এদিকে রাজের চোখ পড়ল ওর গিটারের উপর। অনেক দিন গিটারটা বাজানো হয় না। গিটারটা হাতে নিয়ে চলে গেল ব্যালকনিতে। গিটারের টুংটাং আওয়াজ তুলতে গাইতে শুরু করলো। রানী ওয়াশরুম থেকে বের হয়ে মুগ্ধ হয়ে রাজের গান শুনছে। গান গাওয়া শেষ হলে রানী রাজের পাশে এসে দাঁড়ালো। বাহ, আপনি গানটা তো খুব ভালোই গাইলেন, কিন্তু মনের মাঝে এত কুটিলতা কেন? আমি তোমার কাছ থেকে বেটার কমপ্লিমেন্ট চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে তো কথা শোনানো থেকে বিরত থাকবে না।
যাই হোক, রাত অনেক হয়েছে, চলো খেতে দিবে। আমি রিশাদকে রাখছি। তুই পারবো না, আপনি নিজে বেড়ে খেয়ে নিন। খাবে না? না, ক্ষুধা নেই। ওকে। রানী বই নিয়ে বসলো। রাজ ডিনার করে এসে দেখলো রানী বই পড়ছে। তুমি কি অনেক রাত পর্যন্ত বই পড়ো? হ্যাঁ, কেন? না এমনি। ওকে তুমি পড়ো, আমি ঘুমাচ্ছি। বুঝেছি, লাইট জ্বললে আপনার ঘুম আসবে না, তাই তো? হ্যাঁ ঠিক ধরেছো, সমস্যা নেই, তুমি বই পড়ো, এরপর থেকে আমি অভ্যাস করে নিব। ওকে, আমি টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়ছি। সমস্যা হবে না তো? না, কোনো সমস্যা নেই। শুভরাত্রি। রানী রাজকে ইচ্ছে করে শুভরাত্রি বলল না। আর মান আর অভিমানের মাঝে কাটতে থাকে রাজ আর রানীর দিনগুলো। কেটে গেল কয়েকটা দিন। রাজ রানীকে স্কুটি কিনে দিল। রানী প্রতিদিন স্কুটিতে করে ভার্সিটিতে আসে। আজ সকাল থেকেই রানীর শরীরটা খুব একটা ভালো লাগছে না, তবুও ভার্সিটিতে আসলো। রিশাদ আর রাজের ক্লাস শেষ হলে রানী মিনাকে বলল, মিনা, আমার শরীরটা খুব খারাপ লাগছে, বাসায় যাব। আজ ভুল করে চাবিটা বাসায় রেখে এসেছি। চল, রাজের কাছ থেকে চাবিটা বাসায় নিয়ে যাই। ওকে চল। রানী আর মিনা চলল রাজের রুমের দিকে। রানী রাজের রুমে পা বাড়াতে যা দেখলো তাতে নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। রানীর মনে হচ্ছে এই মুহূর্তে যেন আকাশটা এসে ওর মাথার উপর পড়বে। হৃদয়ের সমস্ত হৃদয়ের সমস্ত ইন্দ্রিয় যেন জড়ো হয়ে যাচ্ছে। পুরো পৃথিবী কালো অন্ধকারে ছেয়ে যাচ্ছে। রানীর দু চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। রানী আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকতে পারল না। রানী চলে যাওয়ার সময় রাজের চোখ পড়ল। রাজ আর কিছু না ভেবে দৌড়ে এসে রানীর হাত ধরে টান দিয়ে ওর দিকে ফিরিয়ে নিল। আচমকা রাজের টানে রানী টাল সামলাতে না পেরে রাজের বুকে গিয়ে পড়ল। রানীর প্রচণ্ড রাগ হচ্ছে। রানী জোরে একটা ধাক্কা দিল, কিন্তু রাজ রানীর হাত ছাড়ল না। হোয়াট মেক্স ইউ ডেয়ার টু টাচ মি? ইউ আর আ ম্যান অফ ডার্টি ক্যারেক্টার। প্লিজ ছাড়ুন আমায়। আপনার স্পর্শগুলো এখন আমার বিষের মতো লাগে। রানী, আমাকে কিছু বলার সুযোগ তো দিবে? কি বলবেন আপনি? এখন সাজিয়ে গুছিয়ে কিছু মিথ্যা বলবেন, তাই তো? শুনবো না আপনার কথা। অনেক সময় চোখের দেখাও ভুল থাকতে পারে। তুমি দেখছো সেটা ঠিক দেখছো, বাট পিছনের কথাটা তো শুনবা। তাহলে তো নিজের চোখে অবিশ্বাস করতে হয়। চুপ, একদম চুপ। আগে আমার কথাটা শোনো, তারপর বিচার করো। এদিকে নীরা এসে রাজের হাত ধরে বলল, স্যার, আপনার এত কিসের কথা এই মেয়েটার সাথে? কি সম্পর্ক ওর সাথে আপনার? রাজ নীরার প্রশ্নের উত্তর না দিয়ে ঠাস করে একটা চড় বসিয়ে দিল আর রেগে গিয়ে বলল, নীরা, ক্লাসে যাও, তোমাকে তো আমি পরে দেখে নিব। আগে রানীকে সামনে নেই। নীরা কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল। আপনি ওকে মারলেন কেন? মারার মতো কাজ করছে তাই মারছি। ও আজ যা করছে তাকে ওকে একটা চড় না আরো কয়েকটা চড় দেওয়া উচিত ছিল। নাটক বন্ধ করুন। প্লিজ জানি, অবিশ্বাস করো না। তাহলে শোনো, তুমি আসার কিছু সময় আগে নীরা আমার রুমে এসে একটা গোলাপ ফুল আমার সামনে ধরে বলল, লাভ ইউ স্যার। তারপর আচমকা জড়িয়ে ধরল আমি কিছু বুঝে ওঠার আগে, আর তখনই তোমার আগমন। এখন তুমি বলো, এখানে আমার দোষটা ঠিক কোথায়? সত্যি তো? সত্যি। পিছন থেকে রিশাদ এসে বলল, রাজ কোনো মিথ্যা বলেনি, যা ঘটেছে তাই বলছে। চোরের সাক্ষী মাতাল। তোমাকে আর কিছু বলার নাই। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমার ব্যাপার। তবে তোমাকে আমি সত্যিটা বলছি। আমার শরীরটা ভালো লাগছে না, বাসায় যাব। কিন্তু আজ ভুল করে চাবিটা বাসায় ফেলে এসেছি। চাবি দিন। রাজ পকেট থেকে চাবিটা বের করে রানীর হাতে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? বাসায় যেতে পারবে তো? চিন্তা করবে না, মিনা আছে। ও আমাকে বাসা অবধি পৌঁছে দিবে। চল মিনা। সাবধানে যেও, আর বেশি খারাপ লাগলে আমাকে ফোন করো। রানী কোনো কথা না বলেই চলে গেল। সত্য করে বলতো, তোর কি হয়েছে? তেমন কিছু না, সকালবেলা কয়েকবার বমি হয়েছে আর প্রচন্ড মাথা ঘুরায়। সুখবর টবর আছে নাকি? জানি না রে। একটা কাজ করতে পারিস, একটা প্রেগনেন্সি কিট এনে পরীক্ষা করে দেয়। আচ্ছা চল, যাওয়ার পথে নিয়ে যাব।
আজ তুই স্কুটি চালা, আমি পারবো না রে। ঠিক আছে, উঠে বস। রানী আর মিনা একটা প্রেগন্যান্সি কিট নিয়ে বাসায় চলে গেল। এদিকে নীরা সাপের মতো ফুঁসছে। ওর হজম হচ্ছে না রাজের চটটা, তার থেকেও বেশি রাগ হচ্ছে রানীর উপর। নীরা একা একা বিড়বিড় করতে লাগলো। নীরার বান্ধবী মীরা ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? রাগী সাপের মতো ফুঁসছিস কেন? রাজের কাছে গিয়েছিলাম, প্রপোজও করছি, কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হলো রানী। স্যার আমাকে ছেড়ে দিয়ে রানীর পিছু ছুটলো। স্যার রানীর জন্য আমাকে একটা চড় মারলো। আমার মনে হয় রাজ আর রানীর মাঝে কিছু একটা চলছে। তাহলে রাজ স্যারকে বাদ দে। এই নীরা একবার যা চাই সেটা তার নিজের করে নেয়। আমিও রাজকে আমার করে নেব অ্যাট এনি কস্ট। আর রানী যদি হয় আমার পথের কাঁটা, তাহলে ওকে আমি উপড়ে ফেলবো। কাজটা কিন্তু একদম ঠিক হবে না। আমি তোর সাথে নেই। এই ব্যাপারে তুই আমার কাছ থেকে কোনো সাহায্য আশা করবি না। সমস্যা নেই, রানীর জন্য এই নীরা একাই যথেষ্ট। তবে তুই আবার রানীকে কিছু বলিস না, তাহলে তো তুই জানিস আমি কি করতে পারি। তোকে কিছু বলার নেই, তুই কোনোদিন শুধরাবি না। রানী বাসায় এসে শাওয়ার নিয়ে জোহরের সালাত আদায় করে নিল। তারপর দুপুরের খাবার একা একাই খেয়ে নিল রাজের জন্য। অপেক্ষা করল না, কারণ প্রচণ্ড ক্ষুধা লেগেছে। খাওয়া শেষ করে রুমে আসতেই বমি করে সবটা ফেলে দিল। সাথে প্রচণ্ড মাথা ঘুরছে। ও কোনো রকম ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। কিছু সময়ের মধ্যে ঘুমিয়ে গেলে এদিকে রাজ বাসায় এসে বারবার কলিং বেল বাজাচ্ছে, কিন্তু রানীর কোনো সাড়া শব্দ নেই। এবার রাজের খুব টেনশন হচ্ছে। ভার্সিটি থেকে আসার সময় বলছে শরীরটা ভালো লাগছে না। রাজ মনে মনে বলে, রানীর কিছু হলো না তো? রাজ তাড়াতাড়ি করে রিশাদকে ফোন করলো, কারণ রিশাদের কাছে চাবি আছে। তুই কোথায় রে? এই তো পথে বাসায় আসছি। কেন, কিছু হয়নি তো? তাড়াতাড়ি আয়, রানী দরজা খুলছে না। ভার্সিটি থেকে আসার সময় বলল শরীর ঠিক নেই, জানি না কিছু হয়েছে কি না। 5 মিনিট ওয়েট কর, আমি আসছি। একটু পর রিশাদ এসে দরজা খুললো। রাজ দৌড়ে রুমে চলে যায়। গিয়ে দেখে রানী বেঘুরে ঘুমাচ্ছে। রাজ আর রানীকে ডাকলো না, ও রিশাদের কাছে আসে। কি হয়েছে রানীর? কিছু না, মহারানী বেঘরে ঘুমাচ্ছে, আর এদিকে আমি টেনশনে মরে যাচ্ছিলাম। আচ্ছা, তোকে একটা কথা বলার ছিল। কি কথা? আমি উপরের ফ্ল্যাট ভাড়া নিয়েছি। কালকে মিনার বাবা মা দুজনেই আসবে। আমি চাইছি তারা আসলে মিনাকে 2-1 দিনের মধ্যেই বিয়ে করে নিব। এ তো ভালো কথা, তাহলে তোরও শুরু হতে যাচ্ছে নতুন জীবন। হ্যাঁ, এবার শুরু করা দরকার। আর কত একা থাকবো? জীবনে খুব করে একজন সঙ্গীর প্রয়োজন। ঠিক বলেছিস, আমার সঙ্গী থাকা সত্ত্বেও আমি সঙ্গীহীন। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ধৈর্য ধর, সময় দে রানীকে। আমার খুব ভয় হচ্ছে, কেন জানি বারবার মনে হচ্ছে রানীকে হারিয়ে ফেলবো। কোনো এক অজানা ঢেউ আসতে চলে, যে ঢেউ ভাসিয়ে নিয়ে যাবে সব কিছু। ফালতু কথা বাদ দিয়ে রুমে যা আর রেস্ট কর। রাজ রুমে ঢুকতে দেখলো রানী ঘুম থেকে উঠে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। রাজ গিয়ে রানীর 2 উরুর উপরে মাথা রাখলো। রানীর চোখ দুটো বড় বড় করে রাজের দিকে তাকালো। কি হচ্ছে এসব? আপনি আমার কোলে মাথা কেন রাখলেন? রানী, আজ আমাকে একটু শান্তিতে তোমার কোলে মাথা রাখতে দাও। মনটা খুব অশান্ত হয়ে আছে। একটা কথা বলবো? বলুন। আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে? রানী, তুমি আমাকে একটা কথা দিবে? কি কথা? তুমি আমাকে ভালো না বাসো তাতে কোনো সমস্যা নেই, স্বামীর অধিকার না দাও তাতেও সমস্যা নেই, শুধু আমাকে ছেড়ে কোনো দিন চলে যেও না। কারণ আমি যে তোমার মায়ায় একটু একটু করে তোমার মাঝে হারিয়ে ফেলেছি। আমার পৃথিবীটা যে এখন রানীময় হয়ে আছে। রাজ রানীকে ছাড়া শূন্য। রানীর
রানী রাজের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রানী কোনো কথা বলল না, শুধু দু চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো রাজের গালে, আর মনে মনে বলছে, স্যার আমিও যে আপনাকে ছাড়া শূন্য, তাছাড়া আপনাকে ছেড়ে আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। আমি আমার উত্তর পেয়ে গেছি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু মুখে স্বীকার করছো না। সমস্যা নেই, তুমি আরও সময় নাও, তবু আমাকে ছেড়ে যেও না কখনো। এবার আপনি ঘুমান। পরদিন সকালবেলা রানী ঘুম থেকে উঠে আগে প্রেগন্যান্সি কিট দিয়ে চেক করে নিল। রেজাল্ট পজিটিভ। রানী মনে মনে অনেক খুশি হলো। রাজ ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেলে রানী বেলকনিতে গিয়ে মিনাকে ফোন করলো। হ্যালো মিনা, তোকে একটা কথা বলার ছিল। কি কথা? রেজাল্ট পজিটিভ আসছে। কিসের রেজাল্ট? আরে সুখবর। মিনা একটু ভেবে বলল, ও এই ব্যাপার, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাপরে বাপ, ভাবা যায়? তোমার বরের পাওয়ার তো হ্যাপি, প্রথম টার্গেটেই নিশানা গিয়ে লাগলো। চুপ কর অসভ্য, লজ্জা শরম বলতে কিছু নেই। তুই খুশি হয়েছিস? খুশি না হয়ে উপায় আছে? মা হওয়ার প্রথম অনুভূতি। ছোট একটা বাবু আমাকে আধো আধো মুখে মা মা বলে ডাকবে, ভাবতেই খুশিতে বুকটা ভরে যাচ্ছে। এমন সময় রাজ পিছন থেকে বলে উঠল, কি জন্য ভাবতেই খুশিতে বুকটা ভরে যাচ্ছে, আমি কি জানতে পারি? আচ্ছা রাখছি মিনা, তোর সাথে ভার্সিটিতে এসে কথা হবে। বলেই ফোনটা কেটে দিল। কিছু না, সব কথা শুনতে নেই। ওকে, নো প্রবলেম। রেডি হয়ে নাও, ভার্সিটিতে যাব। রানী আর রাজ রেডি হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লো ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে এসে রানী আর মিনা একটা গাছের নিচে বসে কথা বলছে। খুশির খবরটা স্যারকে বলবি না? বলবো, তবে এক্ষুনি না, কয়েকদিন পর বলবো। কিন্তু কেন? কেন জানি এখন বলতে মন চাইছে না। তুই কিন্তু কাউকে বলবি না, এমনকি রিশাদ স্যার কেউ না। আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না। এমন সময় নীরা এসে ওদের সামনে দাঁড়ালো। রানী, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো কি বলতে চাও। রাজ স্যার আর তোমার মাঝে কিসের এত সম্পর্ক? স্যার তোমাকে এত কেয়ার কেন করে? এটা জেনে তুমি কি করবে? আমি আমার উত্তর চাইছি, পাল্টা প্রশ্ন করতে বলিনি। বলো কিসের সম্পর্ক? আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আর তুমি বোঝো না আমাদের মাঝে কিসের সম্পর্ক? একটা ছেলে একটা মেয়েকে কখন এত কেয়ার করে? নাকি তুমি মাথামোটা গবেট? দেখো রানী, আমাকে রাগিও না। আজ তোমাকে একটা কথা বলে যাই। রাজ স্যার শুধু আমার, যে কোনো মূল্যে স্যারকে আমার করে নিব। তোমাদের মাঝে যে সম্পর্কই থাকুক না কেন, এই মুহূর্তে সব কিছু ভুলে যাও, তাতে তোমারই মঙ্গল। পরে কিছু একটা হলে আমাকে দোষ দিও না। যদি বলি তুমি রাজ স্যারের জীবন থেকে চলে যাও, আমাদের দুজনের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে এসো না তখন? তৃতীয় ব্যক্তি আমি না তুমি? আর একটা কথা, এই নীরা যা চায় তা সে নিজের করে নেয়। ওকে, চেষ্টা করে দেখতে পারো। চল মিনা, ক্লাসে যাই। ওয়েট, আমি কিছু বলতে চাই। শোন নীরা, পৃথিবীতে জোর করে সবকিছু পাওয়া গেলেও একমাত্র ভালোবাসা জোর করে পাওয়া যায় না। তার থেকেও বড় কথা হলো, যে সম্পর্ক আল্লাহ পবিত্র করে দিয়েছে তুমি তাকে ভাঙবে কি করে? আর এই সম্পর্ক ভাঙার চেষ্টাও করো না, তাহলে আল্লাহর অভিশাপ থেকে রক্ষা পাবে না। তুমি বুদ্ধিমতী মেয়ে, আশা করি বুঝতে পারছো আমি কি বলছি। এমন সময় রিশাদ এসে বলল, মিনা, তোমার ফোন অফ কেন? কই, আমার ফোন তো বন্ধ না। ওয়েট, দেখছি। মিনা ফোনটা বের করে দেখলো সত্যি ওর ফোনটা বন্ধ। কি হলো, আমি কি মিথ্যা বলছি? আসলে স্যার ফোনটা কয়েকদিন যাবৎ সমস্যা দিচ্ছে, বারবার বন্ধ হয়ে যায়। বুঝেছি। শোনো, আমি যে জন্য এসেছি, আমি বাবা মাকে আনতে গ্রামে যাচ্ছি। আস্তে আস্তে কাল সকাল হয়ে যাবে। এই নাও ফ্ল্যাটের চাবি, বাসাটা সুন্দর করে সাজিয়ে রেখো। ঠিক আছে। আর হ্যাঁ, এই নাও এটিএম কার্ড। একটা নতুন ফোন কিনে নিও, নষ্ট ফোনটা ফেলে দাও। এটিএম কার্ড দিয়ে দিলে আপনি চলবেন কি করে? এত চিন্তা তোমার করতে হবে না, আমার কাছে ক্যাশ আছে। ঠিক আছে স্যার, সাবধানে যাবেন। ওকে, বাই। নীরা অবাক হয়ে রিশাদ স্যার আর মিনার কথাগুলো শুনলো। এবার মিনাকে জিজ্ঞেস করেই ফেললো, তোমার আর রিশাদ স্যারের সাথে কি চলছে? কেন, তুমি তা দিয়ে কি করবে?
স্যার তোমাকে তার এটিএম কার্ডটা পর্যন্ত দিয়ে দিল, এটা তো কোনো সহজ সম্পর্ক না। তুমি যেমন চিপ মেন্টালিটির মেয়ে, তেমন সবাইকে তোমার মতো মনে করো না। মিনা রিসার্চ স্যারের বাগদত্তা, এক কথায় বয়ফ্রেন্ডও বলতে পারো। তাহলে রাজ স্যারও বুঝি তোমার বয়ফ্রেন্ড? যদি হয়েও থাকে তাতে তোমার কোনো সমস্যা হবে বলে তো মনে হয় না। তোমরা দুই বান্ধবী মিলে ভালোই প্ল্যান করে বড় দাও মেরেছো, কিন্তু আমিও দেখবো তুমি রাজ স্যারকে কতদিন আটকে রাখতে পারো। আচ্ছা, তোর যা করার করে নিস, এখন সর, আমাদের যেতে দে, ফালতু মেয়ে একটা। কি, তুই আমাকে ফালতু বললি? তোকে তো আমি দেখে নেব। হ্যাঁ হ্যাঁ, যা যা পারিস কর, দেখবো তোর কতটা দম আছে। শোন, এই চারজনের সম্পর্ক আমার কাছে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের অবধি মনে হচ্ছে না। তুই বুঝছিস না এদের কথাবার্তা শুনে? আমার মনে হয় এরা চারজন স্বামী স্ত্রী, রাজ্জার আর রানী, মিনা আর রাশিদ স্যার। মিনা আর রিশাদ স্যার যদি স্বামী স্ত্রী হয়েও থাকে তাতে আমার কোনো আপত্তি নেই, তবে রাজ আর রানী যদি স্বামী স্ত্রী হয় তাহলেও আমার রাজকে চাই। রানীকে সরিয়ে ওর জায়গাটা আমি নেব। তোর মেন্টাল সমস্যা আছে, তোর এখনই একজন মেন্টাল ডক্টর দেখানো উচিত। চুপ কর ফাজিল সেমরি, আমি মোটেও মেন্টাল না, আমি পুরোপুরি সুস্থ একজন মানুষ। আমার কি মনে হয় জানিস, তুই আসলে রাজ স্যারকে ভালোবাসিসই না, তোর মাথায় জিদ চেপে বসেছে রানীকে হারানোর। আমি তো বলবো তুই হার জিতের লড়াইয়ে নেমেছিস। একটা কথা মনে রাখিস, তুই যে আগুনে জ্বলতে চাইছিস সেই আগুনে তুই পুড়ে মরবি। মিলিয়ে নিস আমার কথা, কারণ ভালোবাসাটা কোনো গেম না যেখানে হার জিতের লড়াই করতে হবে। কি বলতে চাইছিস তুই? আরে ভালোবাসাটা হলো একটা ফিলিংস যেটা আসে হৃদয়ের গভীর থেকে, আর যাকে ভালোবাসা যায় তার সুখের জন্য সব কিছু করা যায়, তার কিসের সুখ কিসের দুঃখ সবটা। কিন্তু তুই তার উল্টো করছিস। রাজ্জার যদি রানীকে নিয়ে সুখে থাকে তাহলে তার জন্য দোয়া করা উচিত যাতে সারা জীবন সুখে থাকে, তা না করে তুই তার সুখটা কেড়ে নিতে চাইছিস। দেখ, আমি এতটাও মহান না, বাংলা সিনেমার টিপিক্যাল নায়িকাদের মতো ডায়লগ দিস না তো। আমি হলাম বাংলা সিরিয়ালের খলনায়িকা, বুঝছিস? এখন চল ক্লাসে, একটু পর আমার হিরোর ক্লাস। রিশাদ আজ ভার্সিটিতে নেই বলে প্রথম ক্লাসটা রাজ নিতে আসলো। কেমন আছো তোমরা সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নীরা দাঁড়িয়ে রাজকে বলল, ওয়াও স্যার, আজ আপনাকে যা লাগছে, হ্যান্ডসাম হিরো। আপনি এত সুন্দর কেন স্যার? নীরার কথা শুনে রাজ আর মিনার প্রচণ্ড রাগ হচ্ছে। রানী আর মিনা যদি পারতো তাহলে এক্ষুনি কানের নিচে ঠাস করে লাগিয়ে দিত। রাজ রাগে কটমট করতে করতে চোখ দুটো লাল হয়ে গেছে। কাল চর খেয়েও তোমার শিক্ষা হয়নি দেখছি। আল্লাহ তোমাকে কোন ধাতুতে তৈরি করেছে বলতে পারো? এতটা নির্লজ্জ বেহায়া স্টুডেন্ট এর আগে কখনো দেখিনি। নেক্সট টাইম আমার সাথে ক্লাসে বসে উল্টাপাল্টা কথা বললে অর্ধচন্দ্র দিয়ে ক্লাস থেকে বের করে দিব। কথাটা যেন মাথায় থাকে। স্টুপিড গার্ল, পড়ানোর মুডটাই নষ্ট করে দিল। স্যার প্লিজ, এটা ক্লাসরুম, আর সিনক্রেট করবেন না। আর ও তো কিছু ভুল বলেনি, আপনি হ্যান্ডসাম হিরোর মতো দেখতে, সত্যিটাই বলছে। আমি তোমার কাছ থেকে কোনো কমপ্লিমেন্ট চাইনি। ক্লাসের সবকটা ফাজিল। দেখব তোমরা এবার এক্সামে কি করো। ফেল করিয়ে দিব ফাজিলগুলোকে। টিচারকে সম্মান করতে জানে না। রাজ আজ আর ক্লাস না করিয়ে রাগে কটমট করতে করতে চলে গেল। কেটে গেল 2 দিন। আজ রিশাদ আর মিনার বিয়ে। ঘরোয়া পরিবেশে বিয়ের কাজ সেরে নিবে রিশাদ, কারণ ওর বাবা মা দেশে নেই, তাই আর আয়োজন করে বিয়েটা করা হলো না। বিয়েতে উপস্থিত আছে ওদের ভার্সিটির কয়েকজন টিচার, রাজ, রানী আর মিনার বাবা মা, ভাইয়া ভাবি। মিনার বাবা মা খুব খুশি, কারণ তাদের মেয়েকে ভালো একটা পাত্রের সাথে পাত্রস্থ করতে পারবে। কিন্তু মিনার ভাই খুব একটা খুশি হতে পারল না।
তার বক্তব্য হলো অচেনা অজানা একটা ছেলে, তার উপর এই মুহূর্তে তার কোনো লিগ্যাল গার্ডিয়ান নেই। এমন ছেলের সাথে বিয়ে দেওয়াটা কি ঠিক হচ্ছে? পরে কোনো ঝামেলা হলে মিনার দায়িত্ব সে নিতে পারবে না। বাবাও ছাপ ছাপ জানিয়ে দেয়, কোনো সমস্যা হলেও মিনার দায়িত্ব তার নিতে হবে না। কারণ যে ছেলে নিজের বাবা মায়ের দায়িত্বই নেয় না, সে আবার নেবে বোনের দায়িত্ব? আরে তুমি নিজে আগে মানুষ হও, তারপর অন্যের কথা চিন্তা করো। মিনার বিয়েটা হয়েই গেল। বিয়ের সমস্ত ফর্মালিটি গুছিয়ে রিশাদ আর মিনাকে বাসর ঘরে পাঠানো হলো। রাজ আর রানীও নিজের বাসায় চলে গেল। মিনার বিয়ের টেনশন আর বিয়ে বাড়ির দখল শেষ করে রানী খুব ক্লান্ত। ও কোনো রকম ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। রাজও ফ্রেশ হয়ে এসে বিছানায় গা এলিয়ে দিয়ে রানীর দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। শোনো রানী, বলুন, কি বলতে চান? আজ তো রিশাদ আর মিনার না বাসর রাত, চলো আমরাও না হয় ওদের মতো। চুপ, একদম চুপ। উল্টাপাল্টা চিন্তা মাথায় আনলে আমি কিন্তু চলে যাব। শরীরটা খুব খারাপ লাগছে, আমাকে ঘুমাতে দিন। সরি, আর বলবো না। কিন্তু তুমি কয়েকদিন যাবৎ শুধু বলো শরীর খারাপ লাগে। কি হয়েছে তোমার? তেমন কিছু না, এত চিন্তা করতে হবে না। ঘুমিয়ে পড়েন, সকালে আবার ভার্সিটিতে যাবেন। না, কালকে ছুটি নিয়েছি, তাই ভার্সিটিতে যাব না। শোনো, কাল তোমাকে নিয়ে একবার ডাক্তারের কাছে গেলে কেমন হয় বলো? আমার কিছুই হয়নি, শুধু শুধু ডাক্তারের কাছে কেন যাব? তাহলে আর যেন শুনি না শরীর খারাপ লাগছে। আশ্চর্য, শরীর খারাপ লাগলেও বলতে পারবো না। আপনি এত ক্রেজি কেন? কারণ আমি যে তোমার ডেঞ্জারাস ক্রেজি বর, তাই। হ্যাঁ জানি তো, যার ফল ভোগ করতেছি এখন আমি। মানে কিছু না। জানো রানী, এই কিছু না শব্দটার মধ্যে লুকিয়ে থাকে হাজার রহস্য। আমার মনে হয় কি জানো, মানুষ তার সমস্ত কষ্ট লুকিয়ে রাখে শুধুমাত্র এই একটা শব্দের মাঝে। বলা হয়ে গেছে, তাহলে এবার থাকুন আর আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে পড়েন। রাজ মনে মনে বলে, রানীর মাঝে কিছু একটা ঘাপলা আছে, কিন্তু কি সেটা? আর আমাকে বলছে না কেন? পরদিন সকালবেলা রানী আর রাজ নাস্তা করে চলে গেল রিশাদের ফ্ল্যাটে। রানী চলে যায় মিনার কাছে। রানী মিনাকে কাঁধ দিয়ে হালকা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, কিরে, কেমন কাটলো ফুলসজ্জার রাত? এসব কথা কি কাউকে বলতে আছে? যা দুষ্টু, আমার বুঝি লজ্জা করে না? ওরে আমার লজ্জাপতি লাজুক লতা, অপরকে লজ্জা দিতে বুঝি তোমার লজ্জা করে না? এদিকে রিশাদ আর রাজ লিভিং রুমে বসে গল্প করছে। রিশাদের মুখে খুশির ঝলক। কিরে, মনে হচ্ছে খুব খুশি তুই? খুশি না হয়ে উপায় আছে? গতকাল প্রিয় মানুষটিকে আপন করে পেলাম। রিশাদের কথা শুনে রাজ একটা দীর্ঘশ্বাস নিল আর বলল, আমার জীবনটা যদি তোর মতো হতো। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই শুধু একই কথা বলে যাচ্ছিস, কিন্তু ঠিক হয়ে যাবে। রানী আমাকে বুঝতেই পারে না, মেয়েটা এত অবুঝ কেন? আচ্ছা বাদ দে, আজ দুপুরবেলা তোরা দুজন আমাদের বাসায় খাবি। ঠিক আছে। দোস্ত, এবার তো স্যারকে বলে দে খুশির খবরটা, আর বেচারাকে কষ্ট দিস না। স্যার সত্যি তোকে অনেক ভালোবাসে। বলে দিব, কিন্তু কেন জানি খুব লজ্জা করছে। কি করে বলবো সেটাই বুঝতে পারছি না। পাগলি, নিজের স্বামীর কাছে বলবি, তাতে আবার লজ্জা কিসের? হ্যাঁ, কিন্তু তার আর আমার সম্পর্ক আর 5টা স্বামী স্ত্রীর মতন না। দুপুরবেলা রানী আর রাজ মিনাদের বাসায় খেয়ে লাঞ্চ করে বাসায় আসলো। বিকেল হলে রাজ বলে, আজ আমার সাথে ঘুরতে যাবে? ঘুরতে? হ্যাঁ চলো না যাই। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হই তাহলে। আপনি অন্য রুমে গিয়ে রেডি হন। কেন কেন? আমি তো তোমার স্বামী, আমার সামনে রেডি হতে সমস্যা কি? আপনি বের হবেন নাকি? তা না হলে আমি যাব না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। রাজ আর রানী বেরিয়ে পড়লো ঘুরতে। এরা দুজন একটা পার্কে যায়। একটা বেঞ্চে বসলো দুজন। বাদাম খাবে? 40 টাকার বাদাম খাবো। কেন, তুমি কি মেহজাবিন হতে চাইছো? না, মেহজাবিন হওয়ার কোনো ইচ্ছে নেই আমার, কারণ বড় ছেলে ওর জীবনে ছিল না। তার মানে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না? কিন্তু তুমি আমাকে কষ্ট দিচ্ছ কেন? আমাকে ক্ষমা করতে পারছো না কেন? কারণ আপনারও বোঝা উচিত প্রিয় মানুষটি কষ্ট দিলে হৃদয়ের ক্ষতটা কতটা গভীর হতে পারে। প্রথমে তোমাকে মেনে না নেওয়ার পেছনে গল্পটা শুনতে চাও?
শুনে কি আর হবে? আপনি কি ফিরিয়ে দিতে পারবেন সেই স্বপ্নটা যেটা আপনি নিজ হাতে ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছেন? তা হয়তো পারবো না, কিন্তু তোমাকে বললে মনটা কিছুটা হালকা হবে। ওয়েট, বলছি তোমাকে। তার আগে বাদাম নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। রাজ বাদাম নিয়ে এসে রানীর পাশে বসলো। নাও, খাও। এবার বলুন। ফ্ল্যাশব্যাক। বাবা আমাকে ঢাকা থেকে ডেকে বাড়ি নিয়ে গেল। রাতে খাবার খেতে বসেছি, তখন বাবা বলল, আগামী পরশু তোমার বিয়ে। বিয়ে মানে? বলা নেই কওয়া নেই বললেই হলো বিয়ে? আর আমি যাকে চিনি না জানি না তাকে বিয়ে করতে পারবো না? দেখো, আমার কিছু করার নেই, কারণ তোমার বিয়ে 17 বছর আগে হয়ে গেছে। তখন তোমরা নাবালক ছিলে, সুতরাং সেই বিয়ের উপরে ভিত্তি করে বউকে ঘরে আনা যাবে না। এখন তোমরা বালিক হয়েছো, তাই নতুন করে আবার বিয়ে পড়ানো হবে। ফিরে আসি বর্তমানে। বাবার কথা শুনে মনে হয়েছিল মাথার উপর আকাশটা তখনই ভেঙে পড়বে। বাবার উপর খুব রাগ হচ্ছিল। আমি বিবাহিত এত বছর যাবৎ, আর আমাকে একটিবারও বলার প্রয়োজন মনে করলো না। তাহলে রিয়াকে আমার মনেই স্থান দিতাম না। তখন মনে হয় রিয়ার প্রতি খুব বেশি মোহিত ছিলাম। কিন্তু বিশ্বাস করো, ও চলে যাওয়ার পর ওর প্রতি কোনো ফিলিংসই কাজ করেনি। হয়তো মোহটা কেটে গেছিল। আপনি আপনার বাবাকে জিজ্ঞেস করেননি কেন সে লুকিয়ে রেখেছিল? হ্যাঁ, জিজ্ঞেস করছিলাম। সে বলছে আমার লেখাপড়ার ক্ষতি হবে বলে আমাকে বলেনি। স্টুডেন্ট লাইফে একটা সম্পর্কে জড়িয়ে পড়লে লেখাপড়াটা ঠিক মতো হবে না। আর পুরুষ মানুষ বিয়ে করলে নাকি এমনিতেই দায়িত্ববোধ বেড়ে যায়। দেখা গেল দায়িত্ব নিতে গিয়ে লেখাপড়াটাই আর হতো না। তাছাড়া তুমিও ছোট ছিলে, তাই হয়তো বলেনি। কিন্তু আমি জানতাম আমি কারোর স্ত্রী, কিন্তু কার সাথে সেটা কখনো আমার দাদা দাদু বলেনি। শুধু বলতো তোমার বর এক রাজকুমার, আর রাজকুমারকে নিজের করে পেতে হলে মন দিয়ে লেখাপড়া করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। কারণ তোমার স্বপ্নের রাজকুমার ভার্সিটিতে পড়ে, তাকে পেতে হলে তোমাকেও ভার্সিটিতে পড়তে হবে। বুঝতে পারছি, তুমি নিজেকে একটু একটু করে আমার জন্য তৈরি করছো, কিন্তু বুঝেছি অন্য কিছু। অন্য কিছু কি? আমি ভেবেছি এমনিতেই তুমি গ্রামের মেয়ে, তার উপর জানতে তোমার বিয়ে হয়ে গেছে। বেশিরভাগ মেয়েরাই বিয়ে হলে আর লেখাপড়া করতে চায় না। তারা মনে করে বিয়ে তো হয়ে গেছে, লেখাপড়া করে কি আর হবে। সেটাই। তাই খুব রাগ হচ্ছিল আমি এতটা শিক্ষিত হয়ে আমাকে সংসার করতে হবে একটা অশিক্ষিত মেয়ের সাথে। কিছুতেই মেনে নিতে পারছিলাম না। অবশ্য আমার জানা উচিত ছিল তোমার সম্পর্কে, কিন্তু রাগের মাথায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছিলাম। আপনি আমাকে কিছু বলার সুযোগটাই দেননি। আচ্ছা বাদ দে, যা হওয়ার হয়ে গেছে। আমরা আগামী দিনগুলোর কথা ভাবি, কি করে জীবনটাকে সুন্দর করে সাজানো যায়। তিক্ততার অতীতগুলো মুছে ফেলে কিভাবে নতুন করে শুরু করা যায়। আপনি মনে করছেন আমিও তাদের দলের একজন? অতীত কি চাইলেই মুছে ফেলা যায়? অতীতের কষ্টদায়ক স্মৃতি আছে বলেই স্বপ্ন এত সুন্দর। রানী আর রাজ কথা বলছে, হঠাৎ ওদের সামনে আবির্ভূত হলো নীরা। নীরার রাগে কটমট করতে থাকে। ওদের দুজনকে পার্কে একসাথে বসে থাকতে দেখে কাছে আসে বলল, আপনারা এখানে দুজন কি করছেন? আমরা দুজন এখানে বসে কি করছি সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে কেন? আর তোমার সাহস কি করে হয় আমাকে কথা জিজ্ঞেস করার? স্যার, আমি আপনাকে ভালোবাসি, সেই অধিকারই জিজ্ঞেস করতেই পারি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। আমি ভালোবাসি। হ্যাঁ জানি তো, আপনি ভালোবাসেন এই মিডিল ক্লাস গাইয়া খ্যাত রানীকে। স্যার, ওর মধ্যে কি এমন আছে যাতে আপনি ওকে ভালোবাসেন? আমার মধ্যে কি নেই যার জন্য আমাকে রিজেক্ট করে দিচ্ছেন? ওর মধ্যে কি আছে জানতে চাও? আর তোমার মধ্যে কি নেই? হ্যাঁ জানতে চাই। গুড। শোনো তাহলে, রানীর মধ্যে আছে একটা বাঙালি নারী সত্তা, কোমল হৃদয়, যেখানে মায়া, মমতা আর ভালোবাসায় ভরপুর। রানীর মাঝে আছে সংসার করার বাসনা, স্বামীকে সুখে রাখার প্রচেষ্টা। একজন নারীর কাছে থেকে একজন পুরুষ এর থেকে বেশি কিছু আশা করে না। একজন স্বামী চায় তার স্ত্রী যেন সবসময় তাকে সংসারের মায়ায় আগলে রাখে, আর এই সব গুণগুলোই রানীর মাঝে আছে। আর আমার মাঝে কি এইসব গুণ নেই? না, নেই।
তুমি নিজের দিকে নিজে তাকিয়ে দেখো। তুমি যে একজন নারী তা কি তোমার পোশাক আশাকে বোঝা যায়? দেখলে তো মনে হয় বড়লোক বাপের বকে যাওয়া কোনো এক মেয়ে ছেলে। তার উপর তুমি প্রচণ্ড নির্লজ্জ বেহায়া। মুখের ভাষায় কোনো মাধুর্যতা নেই, আছে শুধু অন্যকে ইনসাল্ট করে কথা বলার প্রয়াস। তোমার মতো মেয়েকে আর যাই হোক সংসারে বেঁধে রাখা অসম্ভব। তুমি হলে উড়নচণ্ডী, তোমার মতো মেয়েদের টেন্ডেন্সি থাকবে কখন বরের পকেট ফাঁকা করব, কখন শপিংয়ে যাব, কখন পার্লারে যাব। বুঝছি, আপনি আর রানী স্বামী স্ত্রী। তাও ভালো, ঘটে তাহলে বুদ্ধি নামক অদৃশ্য বস্তুটা কিছুটা হলেও আছে। একদম গোবর গণেশ না। স্যার বাসায় চলুন, আমার আর এখানে ভালো লাগছে না। ওকে চলো। ঘোড়ার মুডটাই এই মেয়েটা নষ্ট করে দিল। রাজ আর রানী চলে গেল পার্ক থেকে। নীরা একটা শয়তানি হাসি দিয়ে মনে মনে বলতে লাগলো, এই নীরাকে অপমান করা, আমি তোমাদের দুজনকে দেখে নেব। মিসেস রাজ, তুমি প্রথমে তৈরি থেকো। এই নীরা যে জিনিসটা ভোগ করতে পারে না, সে অন্যকেও ভোগ করতে দেয় না। আমি তো তোমাদের সুখে সংসার করতে দিব না। আমাকে অপমান করার ফল তো তোমাদের ভোগ করতেই হবে। পরদিন সকালবেলা নাস্তা করে রাজ আর রানী ভার্সিটিতে আসলো। মিনা আজ ভার্সিটিতে এখনো আসেনি, হয়তো আসবেও না। তাই রানী একা একা একটা গাছের নিচে বসে রইল। হঠাৎ কয়েকটা ছেলে রানীর সামনে এসে দাঁড়ালো র্যাগিং করার উদ্দেশ্যে। একটা ছেলে বলল, এই যে মিস, নাম কি? আমি মিস না, মিসেস রানী। ওই যাই হোক, ভার্সিটিতে আসলে বড় ভাইদের দেখলে সালাম দিতে হয়, তা কি তুমি জানো না? গেট দিয়ে ঢোকার সময় সালাম দেওনি কেন? সরি, আমি জানতাম না। এখন আপনাদের সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। না, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম কি জানো? না, কি নাম আপনার? সজীব। কিন্তু তুমি প্রথমে সালাম না দিয়ে অন্যায় করেছো। এখন অন্যায় শাস্তি তো তোমাকে পেতেই হবে। সরি সজীব ভাইয়া, আমার ভুল হয়েছে। এবারের মতো ক্ষমা করে দিন, আর কখনো এমন ভুল হবে না। না, কোনো ক্ষমা নেই। তোমার শাস্তি হলো ভার্সিটির মাঝখানে মাঠে দাঁড়িয়ে 100 বার কান ধরে উঠবোস করবা। রাজ দূর থেকে সবকিছু লক্ষ্য করছে। এবার এগিয়ে এলো ওদের দিকে। এখানে হচ্ছে কি? সজীব, তোমরা ওকে ঘিরে আছো কেন? স্যার কিছু না, ওকে একটু শাস্তি দিচ্ছি। আপনি এখান থেকে যান। তুমি কি জানো এই মেয়েটাকে? আমাদের ভার্সিটির নিউ কামার। ও নতুন স্টুডেন্ট ঠিক আছে, তার বাহিরেও ওর একটা পরিচয় আছে। ও তোমাদের ভাবি। এখন তোমরা ওকে সরি বলে সালাম দিয়ে চলে যাও। সরি স্যার, আমরা জানতাম না। আমাকে না, ভাবিকে সরি বলো। ওকে স্যার, সরি ভাবি, ক্ষমা করবেন আমাদের। আসি, আসসালামু আলাইকুম। ওরা চলে গেলে রাজু রানীকে নিয়ে ক্লাসের দিকে চলে যায়। অন্যদিকে নীরা গাছের আড়াল থেকে সবটা দেখছিল। সবাই চলে যাওয়ার পর গাছের আড়াল থেকে বের হয়ে ডান হাত দিয়ে বাম হাতের তালুতে ঘুষি মেরে বলল, শিট, এবারও কিছু করতে পারলাম না। জিতে গেল রানী। এভাবে হবে না, পার্মানেন্ট একটা সলিউশন বের করতে হবে। ধন্যবাদ স্যার, আমাকে প্রোটেক্ট করার জন্য। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আমার দায়িত্ব। ওকে, তুমি ক্লাসে যাও। রাতের বেলা রানী বসে আছে বিছানায়। রানী মনে মনে ভাবছে রাজা আসলে ওকে সুখবরটা দিব। একটু রাজ এসে রানীর পাশে বসলো। স্যার, আপনাকে আমার কিছু বলার আছে। বলো, কি বলবা? তখনই রাজের ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে বলল, ওয়েট, আমি ফোনটা পিক করে আসছি। রানীর মনটা ভেঙে গেল। সুখবরটা দেওয়ার সময় ফোনটা আসতে হলো। রানীর মনে হলো এটা একটা অশনি সংকেত। এখন আর সুখবরটা বলবে না, কাল বলবে। একটু পর রাজ আসলো। এবার বলো, কি যেন বলতে চেয়েছিলে? কিছু না স্যার, পরে বলবো, এখন ঘুমান। আচ্ছা ঠিক আছে, শুভরাত্রি। সকালবেলা রাজ আগে উঠে নামাজ আদায় করে নিল। এরপর রাজ রানীকে ডাকলো নামাজ পড়ার জন্য। রানী উঠে পড়লো। রানী নামাজ পড়ে নাস্তা বানালো। একটু পর রাজ আর রানী দুজনে নাস্তা করে নিল। রানী, আজ ভার্সিটিতে যাবে না? না স্যার, যাব না, শরীরটা ভালো লাগছে না, আপনি যান। তোমাকে সেদিন বলেছি চলো আমার সাথে ডাক্তারের কাছে যাই, কিন্তু তুমি গেলে। আজ আর তোমার কোনো কথা শুনবো না। ভার্সিটি থেকে ফিরে এসে তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। রানী একটা মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে,
আমি আপনার সাথে ডাক্তারের কাছে যাব। এবার আপনি ভার্সিটিতে যান, লেট হয়ে যাচ্ছে। রাজ রানীর কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে পড়লো। রানী একটা মুচকি হাসি দিয়ে বলল, সাবধানে যাবেন। ওকে, তুমিও সাবধানে থেকো। রাত চলে যাওয়ার পর রানী কয়েকবার বমি করলো, ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়লো। সকাল 10টার দিকে কলিং বেজে উঠলো। রানী উঠে গিয়ে দরজা খুললো, দেখলো ডাকপিয়ন দাঁড়িয়ে আছে। কিছু বলবেন? জি ম্যাম, এখানে কি মইনুল হাসান রাজ থাকে? জি, আমি তার ওয়াইফ। সে কি বাসায় নেই? একটা না, ভার্সিটিতে গেছে। যা বলার আমাকে বলতে পারেন। লেটার দেওয়া ছিল ওকে, এইখানে একটা সই করে নিয়ে নিন। রানী সই করে খামটা নিয়ে নিল। রানী দরজা লক করে রুমে এসে বিছানায় এসে বসে কৌতূহল বশত খামটা খুললো। খামটার ভিতর থেকে লেটারটা খুলে যা দেখলো তা দেখার জন্য রানী মোটেও প্রস্তুত ছিল না। রানীর চোখ দিয়ে শুধু পানি পড়তে লাগলো। এই মুহূর্তে যেন রানী নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ওর চিন্তা ভাবনাগুলো যেন গুলিয়ে যাচ্ছে, অনুভূতিগুলো ঝড়ো হয়ে যাচ্ছে রানীকে ছেড়ে যাওয়ার জন্য। আস্তে আস্তে সমস্ত ইন্দ্রিয় কাজ করা বন্ধ হয়ে যাচ্ছে। ওর ইচ্ছে করছে মাটির সাথে মিশে যেতে। ঘন্টাখানেক পর রানী নিজেকে কিছুটা সামলে নিয়ে ফ্রেশ হয়ে ডিভোর্স পেপারটা হাতে নিয়ে চেয়ারে টেবিলে বসলো। ডিভোর্স পেপারে সই করে একটা চিরকুট লিখে বেরিয়ে পড়লো স্কুটি নিয়ে। রাজ ভার্সিটি থেকে ফিরে এসে দরজায় কলিং বেল বাজালে রানী দরজা খুলছে না দেখে নিজেই চাবি দিয়ে দরজা খুললো। রানী রানী রানী, কোথায় তুমি? সাড়া দিচ্ছ না কেন? রানী সাড়া না পেয়ে চলে গেল রুমে, কিন্তু রুমেও খুঁজে পেল না। এরপর ব্যালকনিতে দেখলো, সেখানেও পেল না। শেষে ওয়াশরুম দেখলো, কিন্তু সেখানেও পেল না। রাত চিন্তিত হয়ে বসে পড়লো চেয়ারে, আর হাতটা পড়লো টেবিলে। হাতে একটা কাগজের মতো বাঁধলে চোখ দিল কাগজের দিকে। ডিভোর্স পেপার আর চিরকুটটা হাতে নিল। ও শিট, এটার কথা তো একদম ভুলে গেছিলাম। রাজ দেখলো ডিভোর্স পেপারে রানীর সাইন। মুহূর্তের মধ্যে যেন রাজের বুকের বাম পাঁজরে ব্যথা অনুভূতি করলো। রানী, এটা তুমি কি করলে? রাজ এবার চিরকুটটা খুলে পড়তে লাগলো। স্যার ভেবেছিলাম আপনি মনে হয় সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু না, আপনি আমার সমস্ত ভাবনায় কেরোসিন ঢেলে আগুন জ্বেলে পুড়িয়ে দিলেন। খুব যত্ন করে দ্বিতীয়বারের মতো আমার হৃদয়টা ভেঙে চুরমার করার কি খুব প্রয়োজন ছিল? আমাকে ভেঙে গুড়িয়ে দেবেন বলেই আপনার এত আয়োজন। একবার মুখ ফুটে বললেই পারতেন, তোমাকে আমার চাই না, আমার জীবন থেকে চলে যাও। আমি নির্দ্বিধায় চলে যেতাম। নিজের কাছে রেখে খুব আদরের সহিত বিশ্বাসটাকে ভেঙে দিলেন। বুঝেছি, আপনি হার জিতের লড়াইয়ে নেমেছিলেন। হাততালি দিয়ে বলবো আপনি জিতে গেছেন। হেরে গেলাম আমি। ভেবেছিলাম অভিমানের সমস্ত পাহাড় বরফের মতো গলিয়ে দিয়ে নিজেকে আপনার কাছে ধরা দিব। সবটা ভুলে নতুন করে শুরু করব সংসার জীবন। হয়তো আমারই ভুল, একটু বেশি আশা করে ফেলেছিলাম, কিন্তু সেটা যে এইভাবে অলিক সুখ হয়ে ধরা দিবে বুঝতে পারিনি। আমি চলে যাচ্ছি আপনার সীমানা পেরিয়ে বহু দূর। ইচ্ছে করছে আপনাকে শেষ করে দিতে, কিন্তু সেটা আর সম্ভব না, কারণ সঙ্গে করে নিয়ে যাচ্ছি আপনার আতঞ্চ কিংবা অন্তজা। তার কোনো দোষ নেই, তাকে এই পৃথিবীর আলো দেখা থেকে বঞ্চিত করে কি করে? তার কোনো দোষ নেই, তাকে এই পৃথিবীর আলো থেকে বঞ্চিত করে কি করে? এখন এই যন্ত্রণাকে আমার কাছে মনে হচ্ছে ভালোবাসার দাম দিয়ে কেনা আমার জীবনের সর্বনাশের জিরক্স কপি। না পারছি নিজেকে শেষ করে দিতে, না পারছি এত যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে। তাই ছুটে চলছি গন্তব্যহীন অজানা কোনো এক ঠিকানার খোঁজে, যেখানে রাজ নামের কোনো মানুষের অস্তিত্ব আমার জীবনে থাকবে না। ভালো থাকবেন। আপনার পরবর্তী জীবনের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল। রাজ চিঠিটা পড়ে অঝরে কাঁদতে লাগলো। রাজ মনে মনে বলছে, কি লিখলো রানী? আত্মজ কিংবা আত্মজা, তার মানে আমার সন্তান রানীর গর্ভে। রানী প্লিজ ফিরে আয় আমার কাছে, আর আমাকে শাস্তি দিও না। রাজ বুঝতে পারছে না এখন ওর কি করা উচিত। রাজ আর কোনো কিছু চিন্তা না করে রিশাদকে ফোন করলো। একটু পর রিশাদ আর মিনা দুজনেই আসলো। কি হয়েছে তোর? এভাবে পাগলের মতো কাঁদছিস কেন? রাজ রিশাদের হাতে ডিভোর্স পেপার আর চিঠিটা ধরিয়ে দিল। রিশাদ ডিভোর্স পেপার আর চিঠিটা দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ল। ওই দেখি পেপারটাতে কি আছে? মিনাও ডিভোর্স পেপার আর চিঠিটা দেখে প্রচণ্ড হতাশ হলো, আর মনে মনে বলল, এটা তুই কি করলি? একটি বার স্যারের সাথে কথা বলে চলে যেতে পারতি।
মিনা এবার রাজ আর রিশাদের পাশে এসে বসে বলল, তোমরা এইভাবে বসে না থেকে রানীকে খুঁজে বের করো, অনেক লেট হয়ে গেছে। রাত চল আমরা রানীকে খুঁজতে বের হই। তখনই রাজের ফোনে একটা কল আসলো। রাজ ফোনটা তুললো। হ্যাঁ, কে বলছেন? রিশাদ পাশ থেকে বলল লাউড স্পিকার দিতে। রাজ ফোনে লাউড স্পিকার দিল। হসপিটাল থেকে বলছি। রানী আপনার কে হয়? রানী আমার ওয়াইফ, কিন্তু রানীর কি হয়েছে? আপনার ওয়াইফ রোড অ্যাক্সিডেন্ট করেছেন, কিছু সময় আগে মারা গেছে। আপনি তাড়াতাড়ি চলে আসুন। এই কথা শোনার পর রাজের টালমাটাল অবস্থা। ঘুরে পড়ে যেতে নিলে রিশাদ ধরে ফেলে আর সোফাতে বসিয়ে দেয়। তুই ঠিক আছিস তো? মিনা, দ্রুত পানি নিয়ে আসো। হ্যাঁ, আমি ঠিক আছি। রিশাদ, আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী। প্রথম দিন আমি রানীকে কিছু বলার সুযোগ দেইনি, আজ রানী আমাকে কিছু বলার সুযোগ দিল না। কি সুন্দর প্রতিশোধ নিল রানী। স্যার, এ নিন পানি, খেয়ে চলুন আমরা হসপিটালে যাই। রাজ পানি খেয়ে উঠে দাঁড়িয়ে বলল, চলো যাই। একটু পর ওরা তিনজন হসপিটালে আসলো। মিনা লাশের মুখ থেকে কাপড়টা সরাতে চমকে উঠলো। চোখ মুখ খিচে রিশাদের শার্ট খামচে ধরে বুকে মাথা গুজে বলল, কি বিভৎস! এটা যে রানী বোঝার কোনো উপায় নেই, মুখটা একদম থেতলে গেছে। রাজ লাশটার পাশে পাথরের ন্যায় বসে আছে আর চোখ দিয়ে পানি পড়ছে। রিশাদ ফোন করলো রাজের বাবার কাছে। রানীর মৃত্যুর সংবাদটা দিল আর বলল রানীর লাশটা নিয়ে আসতে আসতে রাত হয়ে যাবে। এদিকে রাজের বাবা রানীর মৃত্যুর কথা শুনে ধূপ করে বসে পড়ল। রাজের মা দৌড়ে আসলো তার কাছে। কি হয়েছে তোমার? এভাবে বসে পড়লে কেন? রানী আর নেই। রানী নেই মানে? আজ রানী রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। রানীর লাশ নিয়ে ওরা রাতের মধ্যে এসে পড়বে। রানীর মৃত্যুর কথা শুনে রাজের মা কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে বলছে, সমস্ত দোষ আমার। আমি যদি ওকে আমার ছেলের সাথে থাকার জন্য জোর না করতাম তাহলে কিচ্ছু হতো না। আসলে আমার ছেলেটাই মানুষ না, একটা অমানুষ তৈরি হয়েছে। কান্নাকাটি বন্ধ করে যাও, গিয়ে নামাজ পড়ো আর কোরআন পড়ে রানীর জন্য দোয়া করো। এই দুনিয়াতে তো মেয়েটা শান্তি পেল না, পরে পরে গিয়ে যেন শান্তি পায়। আমি রাইসাকে ফোন করছি। রাজের মা কান্না করতে করতে চলে গেল অজু করতে। রাত 10টা নাগাদ ওরা লাশ নিয়ে বাড়িতে ফিরে আসলো। ওদের সাথে রাইসা আর ওর বর আসছে। রাতেই লাশটা দাফন কাজ সম্পন্ন করলো। রাজ পুরো চুপচাপ হয়ে আছে। বাড়িটাতে পুরো থমথমে পরিবেশ। রাইসা আর মা এসে রাজের পাশে বসলো। ভাইয়া, এখন আর কেঁদে কি হবে? ভাবি আর কোনোদিন ফিরে পাবি না, তাতে দাঁত মশলাতে বুঝলি না? স্যার, নিজের মুখের দিকে একবার তাকিয়ে দেখুন কি অবস্থা করেছেন। পুরো মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ বসে গেছে। চলুন খেয়ে নেবেন। তুমি কেন এসেছো আমার বাসায়? দেখতে এসেছো বেঁচে আছি না মরে গেছি? তুমি তো এটাই চেয়েছিলে, আমার জীবন থেকে রানী হারিয়ে যাক। স্যার, এটা কি বলছেন? হ্যাঁ, মানলাম আমি আপনাকে ভালোবাসি, তবে রানীর জায়গা কখনো নিতে চাইনি আর কোনোদিন নিতে চাইবো না। এবার খেয়ে নিন। খাবো না আমি, তুমি চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও। নীরা এক প্রকার জোর করে রাজকে একটু খাইয়ে দিল। রাজের বাবা মা দেখলো ব্যাপারটা। রাজের মা মনে মনে বলল, এই মেয়েই পারবে এখন রানীর শূন্য স্থানটা পূর্ণ করতে। এভাবে চলতে লাগলো। নীরার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে রাজের মন জয় করার। রাজের বাবা মায়ের মন জয় করে নিতে সক্ষম হয়েছে, বাকি রইল রাজ। ও মনে মনে বলে, তোমার মন জয় করতেও বেশি সময় লাগবে না। আমার পথের কাঁটাকে তো উপড়ে ফেললাম। দেখতে দেখতে কেটে গেল 1টি বছর। রাজের বাবা মায়ের খুব জোরাজোরিতে নীরাকে বিয়ে করতে রাজি হলো। রাজের আজ বিয়ে। রাজের ইচ্ছেতেই বিয়েটা হচ্ছে ওদের গ্রামের বাড়িতে। সেখানে নীরার পরিবারও আসলো নীরাকে নিয়ে। এদিক রিশাদ, মিনা আসলো, নীরার বান্ধবী মীরাও আসলো। বিয়ের সমস্ত আয়োজন শেষ, এখন শুধু বাকি বিয়ে পড়ানো। কাজী বিয়ের কাজ শুরু করবে তখনই বাড়িতে আগমন হলো অভি, রানী আর
রানীর কোলে 4 মাসের একটা বাচ্চার। রানীর নীরাকে বউ সাজা অবস্থায় দেখে মাথায় রক্ত উঠে গেল। এদিকে ওদেরকে দেখে সবাই অবাক। নীরা তো ভূত দেখার মতো চমকে উঠল। রানী দৌড়ে গিয়ে নীরাকে ধরে হ্যাচকে টান দিয়ে নামিয়ে ঠাস করে জোরে একটা চর বসিয়ে দিল। ডাইনি, শয়তান্নি, তুই আমাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছিলিস না? তুই কি ভেবেছিলি আমি মরে গেছি? তাহলে বলবো তোর ভাবনা সম্পূর্ণ ভুল। আমি মরে যাইনি, বেঁচে আছি। হয়তো আমার গর্ভে সন্তানের জন্য বেঁচে আছি। এখন তুই বিয়ে করে শান্তিতে সংসার করতে চাইছিস, তাও আমার স্বামীর সাথে। তোর তো দেখছি ওই মাছের প্রাণ, মরতে মরতে বেঁচে গেছিস। এসব কথা শুনে রাজের মাথায় খুন চেপে বসলো। রাজ এসে নীরাকে ধরে কয়েকটা চড় দিল। রিশাদ রাজকে জোর করে ছাড়ালো। রাজ এবার থাম, এভাবে মারলে নীরা মরে যাবে। আমাকে ছেড়ে দে, আজ আমি ওকে মেরেই ফেলবো। আমার জীবন থেকে কেড়ে নিল 1টি বছর। ওভাবে ফোন কর পুলিশকে। ওর মতো মেয়ের জায়গা সংসার নয়, জেল। ও একটা খুনি। মিনা দৌড়ে এসে রানীর জড়িয়ে ধরলো। তুই বেঁচে আছিস? কিন্তু কি করে? আমরা তো তোর লাশ কিনে দাফনও করছি। বলবো সবটা, আগে নীরার ব্যবস্থা করে নেই। অভি ফোন করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে নীরাকে অ্যারেস্ট করে। আমি তোকে বলেছিলাম না নীরা, আগুনে পুড়ে যাস না। সেই আগুনে জ্বলে পুড়ে তুই শেষ হয়ে যাবি। মিলল তো আমার কথা? কিন্তু এত তাড়াতাড়ি যে তুই শাস্তি পাবি বুঝতে পারিনি। পাপ বাপকেও ছাড়ে না। তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। এবার যা, বাকি জীবনটা জেলে বসে বাসন মাঝে কাটিয়ে দিস। পুলিশ নীরাকে নিয়ে চলে গেলে বাকিরাও চলে যায়। অভির বাবা মায়ের কাছে গিয়ে সালাম দিল। তোমরা সবাই তাহলে ভালো আছো দেখছি। তুই আর রানী একসাথে কি করে বলতো? তোমরা তো জানোই আমার বিদেশে যেতে একটু লেট হয়েছে কিছু ঝামেলার কারণে। আমি যেদিন বিদেশে যাব সেদিন ঢাকাতে ঢোকার পর দেখলাম একটা মেয়ে রোড অ্যাক্সিডেন্ট করে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। অভি থাম, বাকিটা আমি বলছি। ওকে। রানীর কাছে এসে বাচ্চাটাকে মিনা নিল। বাবা মা, আপনারা আমাকে বুঝিয়ে সুঝিয়ে আপনাদের ছেলের সাথে পাঠিয়ে দিলেন, কিন্তু আপনার ছেলের মনের মাঝে ছিল অন্য কিছু। সে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য পেপার রেডি করে। ভাগ্যক্রমে ডিভোর্স পেপারটা আমার হাতে পড়ে। আমি ডিভোর্স পেপারে সাইন করে বেরিয়ে পড়ি স্কুটি নিয়ে। কিছু দূর যেতেই নীরা আমাকে ওর গাড়ি দিয়ে ধাক্কা দেয়। আমি ছিটকে পড়ে যাই অনেক দূরে। কাকতালীয়ভাবে সেখান থেকে যাচ্ছিল অভি। অভি আমাকে সেখান থেকে তুলে হসপিটালে নিয়ে যায়। তারপর আমি ওকে ডিভোর্সের কথা বললে ও বলে চল আমার সাথে বিদেশ। আমি অভির সাথে চলে যাই বিদেশে। তাহলে আমরা যাকে রানী ভেবে দাফন করলাম সে কে ছিল? আমি যাওয়ার সময় একটা মেয়ে আমার কাছে লিফট চাইছিল। সেই মেয়েটা আমার পিছনে ছিল। হয়তো সেই মেয়েটাই হবে। মা, তুমি অভির কাছে ছিলে, আমাদের একবার জানাতেও পারতে। আমি বারণ করছিলাম, কারণ যে সম্পর্কের উপর ভিত্তি করে তোমাদের সাথে ওর সম্পর্ক সেই সম্পর্কটাই তো নেই। তাহলে তোমাদের জানিয়ে কী লাভ? কে বললো নেই? সবটাই আছে, কিচ্ছু শেষ হয়ে যায়নি। এসব কথা বলতে তোর লজ্জা করে না ভাইয়া? তুই এত বড় একটা ধোঁকা রানীকে দিতে পারলি? তোকে আমি উত্তর দিতে বাধ্য নই। আমি অপরাধী রানীর কাছে, তাই উত্তরটা ওকেই দিব। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। গত কয়েকদিন যাবৎ দেশে আসার জন্য মনটা কেমন ছটফট করছে। অভিকে অনেক বলে কয়ে দেশে আসলাম, কিন্তু ভাবিনি যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করবে। তাহলে কোনো দিন আসতাম না। রানী প্লিজ, আজ অন্তত আমাকে বলার সুযোগ দাও, না হলে আমি সারা জীবন অপরাধী হয়ে থাকবো। রানী, আমাকে সন্তানের ভালোবাসা থেকে বঞ্চিত করো না। আমার যে তোমাদের দুজনকে খুব প্রয়োজন। আমি তোমাদের ছাড়া পুরো শূন্য। ড্রামা বন্ধ করেন। সেটাই যদি হতো তাহলে আবার বিয়ে করতে যেতে পারতেন না? এতে রাজের কোনো দোষ নেই, আমরাই ওকে জোর করছিলাম বিয়ে করার জন্য। রানী, স্যারকে একটিবার বলার সুযোগ তো দে। আচ্ছা ঠিক আছে। তুমি যে ডিভোর্স লেটারটা পেয়েছো সেটা আমি বিয়ের পরই লয়ারের কাছে গিয়ে অ্যাপ্লাই করে এসেছিলাম। লেটারটা আসতে অনেক লেট করেছে। ততদিনে আমি ভুলেই গেছিলাম ডিভোর্স লেটারের কথা। রানী, রাজ একদম ঠিক বলছে। বেচারা অনেক কষ্ট পেয়েছে, এবার ওকে
ক্ষমা করে ওকে আপন করে নাও। হ্যাঁ রিশাদ, ঠিক বলছিস। এবার সমস্ত জটিলতা কাটিয়ে নতুন করে শুরু করো। রাজ তার সন্তানকে কোলে তুলে নিল। সন্তানকে কোলে তুলে নিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে চোখ দিয়ে দুটো ফোঁটা জল ফেলল। আমি খুব ক্লান্ত, আমার বিশ্রামের প্রয়োজন। ওকে, তোমরা যে যার রুমে গিয়ে রেস্ট করো। রাজ, দাদুকে আমার কাছে দে আর রানীর কাছে যা। এটাই কিন্তু শেষ সুযোগ রানীর অভিমান ভাঙানোর। হ্যাঁ মা, যাচ্ছি। রানী ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো। রাজ পিছন থেকে রানীকে জড়িয়ে ধরে বলল, প্লিজ বউ, অনেক হয়েছে, আমাকে কষ্ট দেওয়া, এবার তো ক্ষমা করো। ক্ষমা করতে পারি একটা শর্তে। তোমার সব শর্ত মানতে রাজি আমি, বলো কি করতে হবে। আমাকে কোনো কষ্ট দিতে পারবেন না, আমাকে অনেক ভালোবাসতে হবে, আর আমার সব কথা মেনে চলতে হবে। ওকে জানু। রাজ রানীকে ওর দিকে ঘুরিয়ে বুকে জড়িয়ে নিল। অবশেষে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে রাজ আর রানী এক হলো। দোয়া করেন সবাই ওদের জীবনে আর যেন কোনো ঝড় না আসে। সুখে থাকুক ওদের সুখের সংসার। আসসালামু আলাইকুম।